400 পেঁপের গাছ দিয়েও যদি শুরু করে, 400 পেঁপের গাছ করার জন্য আপনার 33 শতক জায়গা হলেই যথেষ্ট। 400 পেঁপের গাছ দিয়ে যদি শুরু করে, তাও সে বছরে 8 থেকে 9 লক্ষ টাকা ইনকাম করতে পারবে। অথবা মিনিমাম যে ধরেন বাজার নাই, আপনি বাজারে কোনো দামই নাই পেঁপের, তাও যদি আপনি 200 টাকা মন পান, তাহলে আপনার প্রোডাকশনটা বাড়াইতে হবে। তাহলে আপনি গাছ প্রতি 1000 টাকা করবেন, তারপর আপনি 4 লক্ষ টাকা আপনি 1 বিঘা জমিতে পাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। পরিচয়টা একটু দিবেন। জি, আমার নাম হচ্ছে আতিকুর রহমান, নিকনেম স্বাধীন। আমি একজন চাষি, পেঁপে চাষি বলতে পারেন। আচ্ছা, এর আগে আপনি কি করতেন? এর আগে আমি একটা প্রজেক্টের দায়িত্বে ছিলাম, তো ওখানে আমি পেঁপে চাষ করেছি। তো পেঁপে চাষ করতে গিয়ে দেখলাম যে না, আসলে পেঁপে অনেক লাভজনক ফসল। সেই সুবাদে আমি চাকরিটা ছেড়ে দিয়ে আমি নিজে একটা কিছু করার চিন্তা ভাবনা নিয়ে এই বাগানটাকে শুরু করেছি আর কি। আচ্ছা, তো ওই জায়গা থেকে উদ্বুদ্ধ হয়ে আপনি এই বাগান করাতে শুরু হয়েছে। জি। তো এই বাগান করার শুরুটা আসলে কবে থেকে? আমি শুরু করেছি এটা গত 2022 সালে। 2022 সালের নভেম্বরে আমি জমিটাকে লিজ নিই। লিজ নিয়ে তখন এখানে কিছু একটা করব, পেঁপে চাষ করব, এই নিয়তে জমিটাকে মানে তৈরি করা শুরু করি আর কি। তো সব কিছুর মূল্য হচ্ছে জমি তৈরি, যে জিনিসটা না করলেই নয়। এই জমিটা অনুর্বর ছিল, আমি এটাকে 5 বছরের জন্য লিজ নিয়েছি। লিজ নেওয়ার পরে আমি এটাকে প্রচুর পরিমাণে জৈব সার এবং রাসায়নিক সার, চুন, ব্লিচিং যা যা দেওয়া দরকার আছে সব ম্যানুয়ালি দিয়ে আমি এই জমিটাকে প্রস্তুত করি। প্রস্তুত করার পরে আমি সেপ্টেম্বরের 20 তারিখের মধ্যে আমি এখানে চারা রোপণ করি। এবং চারা রোপণ করার পরে আমি একটা জিনিসই দেখলাম, যেটা আমি করছি সেটা আসলে অন্য কেউ করছে কিনা জানি না। আমি 2 পেঁপে গাছের মাঝখানে যে গ্যাপটা আছে, গ্যাপের মধ্যে আমি কিছু সবজি করি। যে সেখানে ছিল আমার বাঁধাকপি ছিল, ফুলকপি ছিল এবং শসা ছিল। আমি ওখান থেকে মোটামুটি একটা ভালো টাকা ইনকাম করি সাথী ফসল হিসাবে। তারপরে আমি পেঁপেটাকে মেইন ফসল হিসেবে রেখে দিয়েছি। তো পেঁপে চাষ করতে গিয়ে যেটা দেখলাম যে আসলে পেঁপে অনেক লাভজনক একটা ফসল এবং বাংলাদেশে এটা খাদ্য চাহিদার মধ্যে এক অনন্যতম ফল, যেটাতে আসলে কোনো ক্ষতিকারক দিক নেই। আর পেঁপে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার পরে যে পরিমাণ পেঁপে দিয়েছে, আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমার এই সর্বপ্রথম হচ্ছে পেঁপে চাষ করতে গেলে যেটা নির্বাচন করতে হবে সেটা হলো জাত। আমি একটা ভালো জাত নির্বাচন করছি, যার নাম হচ্ছে টপ লেডি। টপ লেডি আমি মনে করি বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটা ভালো জাত, এবং এটা আমি যেহেতু 2-3 বছর করেছি, সেক্ষেত্রে আমার একটা অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার আলোকে আমি নিজে এখানে শুরু করেছি। শুরু করার পরে আমি সার, বিষ, কীটনাশক, গাছের চারা রয়েছে কিংবা কতটুকু? আমার এখানে মূলত হচ্ছে চারা আছে 2000। আমি গাছ থেকে গাছের দূরত্ব এবং লাইন থেকে লাইন দূরত্ব 6 ফিট স্কোয়ারে আছে। চারা আমার প্রাথমিক অবস্থায় 100-র মতো নষ্ট হয়েছিল, ওটা আমি সঙ্গে আবার রিপ্লেস করে দিয়েছি। নষ্ট হওয়ার কারণটা কি একটু জানবো? নষ্ট হওয়ার কারণ হলো ওই সময় বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে গোড়া পচা ধরছিল, এবং গোড়া পচা ধরার কারণে আমি অবশ্য যদিও ফাঞ্জিসাইড স্প্রে করছি, তারপরও 100টা চারা আমার মিসুস হয়েছে। আমি পরে ওটা রিপ্লেস করছি। রিপ্লেস করছেন, ওই জায়গায় অন্য চারা রোপণ করছেন? হ্যাঁ, ওই একই জাতের। জাত হিসেবে একটাই বেছে নিলেন কেন? জাত তো অনেক আছে। আসলে অনেক জাতের মধ্যে অনেক প্রবলেমও আছে। যেমন হচ্ছে আমি এর আগে আমার অভিজ্ঞতায় বলতেছি যে অন্যান্য কোম্পানির জাতগুলো ব্যবহার করছি, সেখানে দেখা গেছে যে ভাইরাস হয়। আমি একমাত্র ভাইরাস মুক্ত জাত বেছে নিয়েছি, টপ লেডি, এবং এর শেপ সাইজটা অনেক সুন্দর। এবং আরেকটা সুবিধা আছে, এটা হচ্ছে কাঁচা এবং পাকা উভয়ই মার্কেট করা যায়। যদি কাঁচা বাজার ভালো থাকে, তাহলে আমি কাঁচা মার্কেট করতে পারতেছি, অথবা আমি পাকা মার্কেট করতে পারতেছি। এই দুটাই বৈশিষ্ট্য থাকার কারণে আমি জাতটাকে বেছে নিয়েছি। আচ্ছা, আপনি যে চারা রোপণ করছেন, এই তখন চারার বয়স কিরকম ছিল? আমি চারা বয়স 40 দিনের চারা আমি রোপণ করছি আর কি পরিমাণ তখন আপনার খরচ পড়ছে? আমার আসলে ওইভাবে তো নাই। আমি টোটাল আমার এখানে ম্যানেজমেন্টের থেকে শুরু করে, মাটি প্রস্তুত থেকে শুরু করে এবং চারা রোপণ করে, এবং প্রতিটা গাছে দেখেন একটা করে বাঁশের খুঁটি দেওয়া আছে। প্লাস আমার এখানে এক ভাই আছে, যিনি এখানে সবসময় দেখাশোনার জন্য দায়িত্বে আছে, ওনাকে আমি মাসে টাকা দিয়ে দিই। সব মিলিয়ে নতুন প্রজেক্ট নতুনভাবে শুরু করতে গিয়ে আমার প্রায় 6,50,000 টাকার মতো খরচ হয়েছে। 6,50,000 টাকা। তো এখন কি আপনি হারভেস্ট করছেন? না, আমি এখনো হারভেস্ট করিনি, হারভেস্ট করব আরো 1 মাস পরে। আমি আসলে মূলত পাকা পেঁপে বিক্রি করব, এই নিয়তে আমি হারভেস্ট এখনো করিনি। কাঁচা পেঁপে সবজির জন্য তো অলরেডি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, সবজির জন্য তৈরি হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি যে আমি পাকাবো। বাজার আসলে আপনার স্থানীয় বাজারটা আসলে কিরকম বর্তমানে? এবার তো বাজারের কাঁচামালের বাজার তো কোনো গ্যারান্টি থাকে না, তবে এবার 1000 থেকে 1200 টাকা মন চলতেছে কাঁচা পেঁপে। তো আমি চিন্তা করলাম যদি এরকম কাঁচা পেঁপের দাম থাকে, তাহলে তো মার্কেটে কাঁচা পেঁপে বিক্রি হয়ে যাবে, তাহলে পাকা তো থাকবে না।
তাই আমি চিন্তা করলাম যে আমি পাকাতে যাব, কারণ দেশের চাহিদা তো মিটাইতে হবে। আচ্ছা, আপনার মানুষের চাহিদা স্থানীয় মেটাতে। বাজারের পাশাপাশি আপনার দেশের অন্যান্য অঞ্চলের বাজারগুলো ধরার ইচ্ছা আছে? হ্যাঁ জি, আমার ম্যাক্সিমাম টার্গেট আছে আমি ঢাকায় মার্কেট করবো ঢাকায় ইনশাল্লাহ। মার্কেট করবেন, কারণ জি। স্থানীয়ভাবে তো এত পেঁপে খাবে না। আপনি এমনিতে একটা আনুমানিক হিসাব করতে পারেন যে প্রতিটা ফল মানে গাছ থেকে কি পরিমাণ ফল সংগ্রহ করতে পারবেন বলে আশাবাদ? আসলে আপনি নিজেও দেখেছেন যে যে পরিমাণ গাছে, প্রত্যেকটা গাছে ফল আছে, তাতে অ্যাভারেজে আমি যদি কিছু প্রুনিং করি, মানে আমি যদি ছাঁটাই করি কিছু, তারপরও আমি 80 কেজি থেকে 90 কেজি তো ফল পাবো ইনশাল্লাহ, এর কোনো মানে ইয়া নাই। 80 থেকে 90 কেজি ইনশাল্লাহ আমি ফল পাবো প্রতিটা গাছ প্রতি। প্রতিটা গাছ প্রতি। আর এভারেজ পুরো বাগান থেকে আপনার দেখা যাচ্ছে যে টোটালি আপনি কত বছরের জন্য কিংবা কত? আমি 5 বছরের জন্য এই জমিটা লিজে নিয়েছি। নিয়েছেন। আমি আগামী বছর জুন পর্যন্ত এই গাছ থেকে ফল হারভেস্ট করব। হারভেস্ট করবেন? যদি আগামী বছর জুন পর্যন্ত চিন্তা করি তাহলে তো অনেক চিন্তা হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমার এই বছরেই যদি আমি 80 কেজি পর্যন্ত আমি গাছ থেকে ফল নিব। আসলে মাটিটা প্রস্তুত করছি, যেহেতু আমি নতুন মাটি, এখানে আমি সর্বপ্রথম চুন এবং ব্লিচিং দিয়ে জমিটা চাষ করছি, শোধন করে নিয়েছি। তারপরে আমি মনে করেন যে পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করছি। তারপরে হচ্ছে বেড করে মাদা তৈরি করছি। মাদা তৈরি করার পর মাদায় আমি কিছু জৈব সার, কিছু রাসায়নিক সার দিছি, দিয়ে আবার এটা কিছুদিন রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে তারপর আমি আবার ওটাকে নতুনভাবে যখন চারা প্রস্তুত হয়ে গেছে, তখন আমি মাটিটাকে অল্টারনেটিভ করে তারপর আমি চারাটা ওখানে প্রতিস্থাপন করছি। তারপরে ধাপ বলতে আমি চারা লাগানোর 20 থেকে 25 দিন পরে আমি একটা সার দিয়েছি, রিং সার দিয়েছি। রিং সার দেওয়ার পরে তারপরে 40 থেকে 45 দিন পরে আমি আবার একটা টপ ড্রেসিং যেটাকে বলে, অর্থাৎ আমি একটা পর্যাপ্ত পরিমাণে সার দিয়ে মাটির গোড়াটা, গাছের গোড়াটা বেঁধে দিয়েছি, ড্রেন সিস্টেম করে বেঁধে দিয়েছি আর কি। এবং তারপরে আর আমি সার দিইনি। তারপরে শীত পার হয়ে গেছে, শীতের পরে আমি আবার একটা হিউজ খাবার দিয়েছি। খাবার দেওয়ার পরে আমার গাছ ইনশাল্লাহ তার যে গ্রোথ, সেই গ্রোথটাকে সে ধরে রাখছে। এবং আমি নিয়মিত শিডিউল স্প্রে করছি। আমার প্রতি সপ্তাহে ফাঞ্জিসাইড, তারপর হচ্ছে কীটনাশক আমি নিয়মিত স্প্রে করছি এবং নিয়মিত পানি। রোগবালাই তো দেখা দিচ্ছে? আসলে না, লোক বাড়াই দেখা দিচ্ছে, যেহেতু পঞ্চগড় ডিস্ট্রিক্ট, আপনার দিনে তাপমাত্রা বেশি, রাত্রে কুয়াশাচ্ছন্ন থাকে, সেক্ষেত্রে লেড ব্লাইট এবং ব্লাইটের সম্ভাবনাটা তো বেশি। মাঝে মধ্যে 2-1টা গাছ আমার অ্যাটাকও করে ফেলছিল। আমি সঙ্গে সেটা মনে করেন যে পেস্টিসাইড নিয়ে এসে, আপনার হচ্ছে নাডিপো গ্রুপের ওষুধ যেমন আছে ফাঞ্জিসাইড, নাডিপোটাকে আমি বেশি প্রেফার করি আর কি। আমি ওটা এনে মেরে দিয়েছি এবং ইনশাল্লাহ আমার সঙ্গে সঙ্গে রেজাল্ট ভালো, মানে ভালো একটা ইয়া পাইছি আর কি, যে আর রোগের প্রাদুর্ভাবটা আর ঘটেনি আমার। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে খরা মৌসুম যাচ্ছে আমাদের, জি। তো এখানে তীব্র তাপদাহ চলছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাটি কিন্তু প্রতিনিয়ত শুষ্ক হয়ে যাচ্ছে। এই শুষ্কটা থেকে আসলে পেঁপে চাষের জন্য কতটা ক্ষতিকর, কিংবা এই ক্ষেত্রে আপনি কি ধরনের ব্যবস্থা নিয়েছেন? আসলে তাপমাত্রা আমাদের দেশে এইবারই প্রথম যে এত তাপমাত্রা বেশি হয়েছে, এবং সেক্ষেত্রে মানে মাটিতে বলতে কি মাটিতে রস নাই বললেই চলে। এবং এই তাপদাহটা আমাদের এই সবজি বা পেঁপে চাষে বা বাগানীদের জন্য প্রচুর সমস্যার একটা কারণ। আমি সেক্ষেত্রে যেটা পদক্ষেপ নিয়েছি সেটা হলো, আমার এখানে ইরিগেশনের মোটর আছে। আমি প্রতিদিন মোটর চালাইছি, মানে মাটিটাকে অন্ততপক্ষে ঠান্ডা রাখার চেষ্টা করছি। উপরে তাপ যতই আসুক না কেন, মাটিটাকে আমি ঠান্ডা রাখার চেষ্টা করছি, যার কারণে আমার বাগান অনেক ভালো আছে। আমি অনেক বাগানও ঘুরে আসছি, এর মধ্যে দেখছি যে না, তুলনামূলক হারে আমার বাগানটা অনেক ভালো আছে। এবং একটাই কারণ, সেটা হলো সেচ। এই প্রতিকূল আবহাওয়ার যদিও এটা আমাদের হাতে করণীয় কিছু নাই, কিন্তু তারপর আমাদের হাতে যেটা করণীয় ছিল সেটা আমি করেছি। সেটা হলো আমি প্রতিদিন নিয়মিত সেচ দিয়েছি। আমি একদিন পর পর হোক, মানে মাটিটাকে আমি কখনো শুকাইতেই দিইনি, এক কথায় এটা হচ্ছে যার কারণে আমার রেজাল্টটা অনেক ভালো আশা করতেছি আমি ইনশাল্লাহ। আচ্ছা, এই যে আপনি যখন পেঁপে যে চারা রোপণ করছেন, অনেক সময় দেখা যাচ্ছে যে পুরুষ চারাও চলে আসে, তো সেক্ষেত্রে কি আপনার এখানে এই ধরনের বিপদ হয়েছে কিনা, কিংবা পুরুষ চারা চলে আসে? না, এরকম আসলে কখনোই না। ঘটনা হচ্ছে যে টপলেটি এমন একটা জাত, যেহেতু আমি তো নিজে চারা করছি, মানে আমার একটা যে ভাইয়ের কথা বললো, উনি সম্পর্কে আমার চাচাতো ভাই হবে, আমি বীজ কিনে দিয়ে ওনার কাছ থেকে চারাটা আসলে তৈরি করে নিয়েছি। তো আসলে বিশ্বস্ততার জায়গা এটাই, যদি টপলেটি হয়ে থাকে তাহলে এটাতে কখনো আপনার পুরুষ চারা হবে না। আমি 2000 গাছের মধ্যে একটাও পুরুষ চারা পাইনি। হ্যাঁ, কিছু আছে যেটা উভয় লিঙ্গ আর কি, এবং উভয় লিঙ্গটার ফল তুলনামূলক হারে অনেক মিষ্টি বেশি, এবং শেপ সাইজটা খুব সুন্দর, এবং ওর ওয়েটও অনেক বেশি। আচ্ছা, আমরা দেখতেছি যে মাটিতে কিছু আগাছা জাতীয় কিছু রয়েছে, এই আগাছার বিষয়ে আসলে আপনি কিভাবে? আসলে আগাছাটা প্রাথমিকে আমি লেবার নিয়ে আমি ও মাটিটা ওলট পালট করে দিয়েছিলাম, কিন্তু অনেক ব্যয়বহুল খরচ, যেহেতু আমার প্রজেক্ট অনেক বড়,
সেক্ষেত্রে আমি চেষ্টা করছি যে আমি প্যারাকোয়াট জাতীয় যে ঘাস মারা বিষটা আছে ওটা আমি প্রথমে স্প্রে করছি। সেক্ষেত্রে কি আপনার ওই ফলের কোনো না, আমার গাছে বা ফলে কোনো সমস্যা হয়নি এবং এটা সাবধানের সহিত, যেমন গাছের গোড়াটা বাদ দিয়ে আমি স্প্রে করে দিয়েছি এবং গাছের গোড়াটা আমি পরবর্তীতে লোক নিয়ে আমি পরিষ্কার করে দিয়েছি, তাতে করে আমার কোনো সমস্যা হয়নি আর কি। আচ্ছা, আপনি তো এই জাত নিয়ে কাজ করতেছেন, আর আপনার হয়তো বা দেখা যাচ্ছে যে আপনি ফল নিয়ে কাজ করতেছেন, জি। তো সেক্ষেত্রে কেউ যদি বলে যে না আমি ফলের চাহিদার পরিবর্তে আমি সবজি নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আপনি কোনটাকে আপনি সাজেস্ট করবেন, কোন জাতটাকে? আসলে যদি কেউ পেঁপে চাষ করতে চায় আর যদি সে নিয়ত করে যে আমি সবজি হিসাবে করব, তাহলে আমার মনে হয় সবজির জন্য আরও অনেক ভালো জাত আছে, যেমন লাল তীরের বাবু আছে, আবার সুইট লেডি আছে, অনেক আছে। কিন্তু আমি যেটা মনে করি বাংলাদেশের আমাদের কাঁচামালের পেঁপের জগৎটা অনেক ইভেন আমি গত 2 বছর আগে আপনি দেখে থাকবেন যে বাজারে 3 টাকা কেজি বিক্রি হয়েছে, তখন আপনি কি করবেন? তা আমি যে জাতটাকে প্রিফার করছি সেটা হচ্ছে এটাই, যে যেটা আপনি কাঁচা এবং পাকা উভয় বিক্রি করতে পারবেন। আচ্ছা, দুইটা খরচের কি একই হয়? হ্যাঁ, খরচ, হ্যাঁ সেম, খরচ তো সেমই হবে। প্রফিটের দিক দিয়ে আসলে কোনটাকে প্রফিটের দিক দিয়ে আমার কাছে টপলেটই বেটার মনে হচ্ছে, কারণ এই জন্যই যে এই পেঁপেটাকে আমি পাকাইতে পারবো। আমার বাজার খারাপ, কাঁচা পেঁপের বাজার খারাপ, 200 টাকা মন বা 5 টাকা কেজি, কিন্তু পাকাইলে হয়তো দেখা যায় আমি 1.5 থেকে 2,000 টাকা মন বিক্রি করতে পারবো, তাহলে অবশ্যই এটা আমার জন্য ভালো। আচ্ছা, সর্বোপরি আপনার এই অবধি বাগানে কি পরিমাণ আপনার খরচ হয়েছে? আমার আসলে যদিও সব কিছু লোকজন দিয়ে করানো হয়েছে, সেক্ষেত্রে সব কিছু মিলায়ে এ পর্যন্ত যা যা খরচ হয়েছে, আমার অবশ্যই এখানে একটা ঘর করতে হয়েছে, ইলেকট্রিসিটি সব কিছু মিলে প্রথম অবস্থায় তো আমার প্রায় 6,50,000 টাকার মতো খরচ হয়ে গেছে। আচ্ছা, আর যখন আপনি হারভেস্টে যাবেন জি। এবং সেখান থেকে আপনি, আমরা তো এক্স্যাক্টলি ভাবে বলা যায় না যে এত টাকা আসবে, আপনি আশা করতেছেন কিরকম? আসলে আশাটার চাহিদা অনেক বেশি। কেন বেশি বলবো, আমার এক একটা গাছে যদি 80 কেজি করে পেঁপে আসে, যদি সর্বনিম্ন আপনি পাকা পেঁপের বাজার ধরেন, তাহলে 1,000 টাকা মন, এর নিচে তো আসবে না। যদিও কাঁচা পেঁপে 1200 টাকা চলতেছে, আপনার পাকা পেঁপে যদি 1,000 টাকা মন আসে, তাহলে আমার গাছ প্রতি আমি 2,000 টাকা পাবো, তাহলে 2,000 গাছে আমি অনায়াসলি 40 লাখ টাকা পাবো। তাহলে আপনার দেখা যাচ্ছে যে আপনার ইনভেস্ট হচ্ছে 6 থেকে 6.5 লক্ষ টাকা, 6.5 লক্ষ টাকা বা এবং প্লাস আরো আপনি কিছু হবে সামনে। সামনে হবে। হ্যাঁ, জি। আর দেখা হয়তো বা আমরা সেক্ষেত্রে 8 লক্ষ টাকা আমরা এমন, হ্যাঁ, এটা ধরা যায়, যেহেতু আমার আরো কিছু নার্সিং আছে, সময় লাগবে, হ্যাঁ জি, সেক্ষেত্রে হ্যাঁ, লাগবে। হ্যাঁ। হ্যাঁ, তো 8 লক্ষ টাকা, এবং আপনি যখন হারভেস্ট অবধি যাবেন সেক্ষেত্রে আপনি যদি বাজারে কোনো বিশেষ কোনো প্রবলেম না হয়, জি। বাজার যদি ভালো থাকে, সেক্ষেত্রে আপনি 40 লাখের উপরে আশা করতেছেন। জি, ইনশাল্লাহ। আচ্ছা, সেক্ষেত্রে সময়টা কিরকম লাগছে? সময়টা বলতে আমাকে এটা হচ্ছে আমি ডিসেম্বরের মধ্যে শেষ করব আর কি। যদি উপরওয়ালা কোনো আপদ বিপদ বা প্রাকৃতিক দুর্যোগ না দেন, তাহলে আমি ডিসেম্বরের মধ্যে এই পরিমাণ অ্যামাউন্ট আমার চলে আসবে। আচ্ছা, তো আপনার সঙ্গে এই পেঁপে চাষ নিয়ে অনেক বিষয়ে কথা হইলো, জি। এবং আপনার এই ভিডিও দেখে কিংবা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, যারা এই আপনার ভিডিও থেকে উদ্বুদ্ধ হয়ে পেঁপে চাষ করতে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আপনার কি মেসেজ থাকবে? আসলে আমি মনে করি যে প্রত্যেকটা ইয়াং জেনারেশন যারা আছে, যে এখন অবশ্য এগ্রিকালচারটা অনেক আগে গেছে এবং আগে যাচ্ছে আমাদের দেশে, তো আমি মনে করি যে সবাই পেঁপে পারি আর যে যে কোনো ফসলই হোক, বাণিজ্যিকভাবে সবাই যেন চিন্তা ভাবনা করি। তবে আমি পেঁপেটাকে সবচাইতে আরামদায়ক এবং কম কষ্টের একটা ফসল মনে করি আর কি, মানে কষ্ট কম আর কি এই ফসলটাতে, কষ্ট কম, এবং অন্যান্য যারা সবজি চাষ করে তাদের থেকে এই ফসলটাতে অনেক কষ্ট কম থাকে। তা আমি মনে করবো যে যারা বেকার আছেন, যারা চাকরির পিছনে ঘুরতেছেন, তারা চাকরি বা অন্যান্য কিছুর পিছনে না ছুটে, যাদের মানে সামান্য একটু সম্ভব আছে, যদি কেউ 50 শতক দিয়েও শুরু করে, 400 পেঁপের গাছ দিয়েও যদি শুরু করে, 400 পেঁপের গাছ করার জন্য আপনার 33 শতক জায়গা হলেই যথেষ্ট। 400 পেঁপের গাছ দিয়ে যদি শুরু করে, তাও সে বছরে 8 থেকে 9 লক্ষ টাকা ইনকাম করতে পারবে। অথবা মিনিমাম, যে ধরেন বাজার নাই, আপনি বাজারে কোনো দামই নাই পেঁপের, তাও যদি আপনি 200 টাকা মন পান, তাহলে আপনার প্রোডাকশনটা বাড়াইতে হবে, তাহলে আপনি গাছ প্রতি 1,000 টাকা করবেন, তারপর আপনি 4 লক্ষ টাকা আপনি 1 বিঘা জমিতে পাবেন। তো একটা বেকার যুবকের জন্য 4 লক্ষ টাকা ইনকাম করা কিন্তু খুব কঠিন না। আমি এটা মনে করি যে যারা এখনও মানে ওই পরিমাণ যাদের কম শিক্ষাগত যোগ্যতা আছে, যাদের একটু পতিত জমি আছে, তারা অনায়াসলি শুরু করতে পারে পেঁপে চাষ, এবং পেঁপে চাষ শুরু করতে পারে পেঁপে দিয়ে আমাদের দেশের চাহিদা মিটিয়ে। আমি কিন্তু যদিও আল্লাহ তাআলা যদি অশেষ রহমত করে, আমরা হয়তো 2025-এর মধ্যে আমার টার্গেট আছে পেঁপেটাকে এক্সপোর্ট করার, এরকম একটা চিন্তা চেতনা নিয়ে আমি কিন্তু আগাচ্ছি। আমারও অলরেডি আমার একটা জমি প্রস্তুত হচ্ছে, ওখানে আমি 6,000 পেঁপের গাছ লাগাবো আর কি। তো আমি মনে করব যে হ্যাঁ, বাংলাদেশের যত মানে ইয়াং জেনারেশন আছে, বা যারা অবসরপ্রাপ্ত আছে, বা যারা বিভিন্ন সেক্টর থেকে আর কোনো ইনকাম নাই, কিন্তু তারা এখানে আসতে পারে, এই জগৎটাতে আসতে পারে, এগ্রিকালচার ডিপার্টমেন্টে আসতে পারে। এখানে সব কিছুর মূলে হচ্ছে যেটা সবচাইতে বড় পাওয়া, আমার এখানে সবচাইতে যেটা বড় পাওয়া, সেটা হলো মানসিক প্রশান্তি।
আমি এটাকে নার্সিং করছি। এই নার্সিং করার পরে আমার এখান থেকে যখন আমি ফল দেখতে পাচ্ছি, তখন কিন্তু আমার যে একটা আত্মার যে একটা আনন্দ, এই আত্মার যে একটা খোরাক, এটা আমি অন্য কোনোতে পাইনি, অন্য কিছুতে পাইনি, আমি অন্য কোথাও এই জিনিসটা পাইনি। যার কারণে আমার মানসিক প্রশান্তির জন্য এবং বাণিজ্যিকভাবে চাষের জন্য প্লাস মানসিক প্রশান্তির জন্য আমি মনে করি যে এই এগ্রিকালচার ডিপার্টমেন্টটা অনেক ভালো। আমার নাম মোহাম্মদ রশিদুল ইসলাম। একটু দুজনের পরিচয় যদি দিতেন আর কি। আমার বাড়ি হচ্ছে বীরগঞ্জ, দিনাজপুরের বীরগঞ্জ। আমার হচ্ছে নাগরগঞ্জ ফার্মার সাব হচ্ছে মালিক আমি। তো এই স্বাধীন ভাইয়ের বাগানে আমি 2300 চারা এখানে দিয়েছি, এই বাগানে ফার্মার সাব থেকে, যেটা স্বাধীন ভাই এখানে বাগান করছে। এই বাগানে আজকে আমরা আসছি দেখার জন্য। তো যাক, আলহামদুলিল্লাহ, ফল দেখে, বাগান দেখে অনেক ভালো লাগলো। তো টবলেডি চারা দিয়েছি আমি, যেটা অনেক ভালো ফলন হয়েছে। আশা করি ভবিষ্যতে যারা এই সবজি আকারে বা ফল আকারে যদি টবলেডি চাষ করেন, তাহলে এই টবলেডিকেই বেছে নিতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ জি, থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা অনেক কষ্ট করে দেশের জন্য, দেশের তরুণ যুবকে উদ্বুদ্ধ করার জন্য আমার এখানে আসছেন। এটা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদিও আমি আসলে আমার কাছে যারা পরামর্শের জন্য আসে, আমি সবাইকে অলরেডি আমার দেখে আমাকে এখানে অনুকরণ করে অনেক চাষি এখানে কিন্তু অলরেডি পেঁপে তারা রোপণ করেছে। এবং এখানে আপনি জানেন যে পঞ্চগড়ে গ্রীষ্মকালীন টমেটো এখানে হয়, তারাও অনেক উপকৃত হচ্ছে। তো সর্বোপরি সবার প্রতি একটা আহ্বান থাকবে যে আপনারা এগিয়ে আসেন দেশের জন্য, দেশের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে এগ্রিকালচার ডিপার্টমেন্টে এগিয়ে আসার জন্য আমি সদা অনুরোধ জানাচ্ছি।